আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার সামনে দুটা খবর আছে। একটা খবর হচ্ছে শেখ হাসিনাকে ফেরাতে শপথের ঘটনায় মামলা, যুবলীগ নেতা গ্রেফতার। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের শপথ পাঠের ঘটনায় দায়ের মামলায় ইমান আলী নামের এক যুবলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার 29 এপ্রিল দুপুরে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার ইমান আলী উপজেলার চর মার্টিন ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের সদস্য, এক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। একই দিন বিকেলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে নিজ এলাকা থেকে ইমানকে গ্রেফতার করা হয়। একই রাতে 25 জনের নাম উল্লেখ করে ও প্রায় 250 জনকে অজ্ঞাত পরিচয় আসামি করে কমলনগর থানায় একটি মামলা দায়ের হয়। তবে বাদীর নাম ও আসামিদের তালিকা প্রকাশ করতে রাজি হননি ওসি। স্থানীয় সূত্রগুলো বলছে, গত রবিবার 26 এপ্রিল রাতে নদীর পাড়ে মোমবাতি জ্বালিয়ে শেখ হাসিনাকে ফেরাতে শপথ বাক্য পাঠ করেন উপজেলার চরকালকিনি ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পরদিন রাতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে 2 মিনিট 41 সেকেন্ডের একটি ভিডিও প্রচার করেন। পরে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটি। এ ঘটনায় মামলা দায়ের হলে মঙ্গলবার ইমান আলীকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি ফরিদুল আলম বলেন, প্রকাশিত ভিডিওটি আমাদের নজরে এসছে। এ ঘটনায় মামলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার আসামিকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরের খবরটা আরো চমকপ্রদ, বেশ ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে আমার জেলার নেত্রকোনায়। সেখানে খবরের শিরোনাম হচ্ছে, হারিকেন ও টর্চলাইট জ্বালিয়ে নেত্রকোনায় যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি সড়কে ওই মিছিল করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে পুলিশ বলছে তারা এমন কোনো ঘটনার তথ্য পায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভিডিওটি যুবলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়। 2 মিনিট 22 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় 20 থেকে 25 নেতাকর্মী রাতের আধারে হারিকেন ও মুঠোফোনের আলো জ্বেলে মিছিল করছেন। তাদের কারো মুখে মাস্ক, কারো মাথায় হেলমেট, আবার কেউ মুখ কাপড়ে ঢেকে রেখেছেন। ভিডিওতে বিভিন্ন স্লোগান শোনা গেছে। এর মধ্যে আছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, তেল গ্যাস বিদ্যুৎ নাই, তারেক জিয়ার দরকার নাই ইত্যাদি। শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের মধ্যে দিয়ে মিছিল শেষ করতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত প্রায় 8টার দিকে হঠাৎ কয়েকজন তরুণ ও যুবক জড়ো হয়ে কাইলাটি সড়কে মিছিল শুরু করেন। নাম প্রকাশ না করার শর্তে এক কৃষক তিনি বলেন, অংশগ্রহণকারীদের হাতে ছোট হারিকেন ও মুঠোফোনের আলো ছিল। প্রায় 5 মিনিট মিছিল করে তারা দ্রুত সরে যান, তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নেত্রকোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মামুন সরকার তিনি বলেন, এ ধরনের কোনো মিছিলের খবর পুলিশ পায়নি। তার ধারণা এটি অন্য জায়গার পুরনো ভিডিও হতে পারে, যা ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তবু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেখেন, প্রতিটা জিনিসেই যে দুইটা ঘটনা অনেকটা গুপ্ত ধরনের বা ধরেন আন্ডারগ্রাউন্ড পলিটিক্স ধরনের। এখন এই লোকগুলো তো আছে এবং দেশে কিন্তু বিচ্ছিন্নভাবে সব জেলায় কোনো না কোনো ঘটনা হচ্ছে। কোথাও অফিস খোলা হচ্ছে, কোথাও ঝটিকা মিছিল হচ্ছে, কোথাও পরিস্থিতির মধ্যে দিয়ে একত্রিত হচ্ছে, কোথাও সিঙ্গেল কেউ তার মতো করে সে কথা বলছে বা স্লোগান দিচ্ছে। এই সংগঠনটিকে যতই আইনের মাধ্যমে বা পুলিশ দিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিএনপি ক্ষমতায় আসার আগে তিনি বলছিলেন যে পুলিশ দিয়ে আপনারা কতকাল আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখবেন, পুলিশ দিয়ে কি ঠেকিয়ে রাখা যায়? এই কথাই যদি তারা বোঝেন, তাহলে আওয়ামী লীগের জন্য কেন কনসেনসাস কমিশন বা অন্য কোনো কমিশন যেটা দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা যায় যুক্তিসঙ্গত আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে, সেটাই তারা কেন করছেন না? যদি সেটাও করেন,
যে আওয়ামী লীগের এই লোকগুলা দোষী সাব্যস্ত, তারা বিচারের মুখোমুখি হচ্ছে, বাকিরা তাদের রাজনীতি স্বাধীনভাবে করতে পারবে, যেটা গণতান্ত্রিক অধিকার মানুষের। কেন তারা সেই পথে যাচ্ছেন না, এটাই আসলে আমাদের মগজে ধরে না। জি, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সামনে তুলে ধরার জন্য। ডক্টর হুমায়ুন আজাদ স্যারের সবচাইতে ভালো লাগতো আমার যে কথা, আমার সাথে জীবনে যখন প্রথম দেখা হয়, সাধারণত আপনি ভালো করেই জানেন, আমার চেয়ে আপনি ভালো জানেন। তার সাথে কথা বললে সাধারণত সবাই কিন্তু প্রশ্ন করতে তাকে ভয় পেত। তো সাধারণত সবাই চুপ, বিশেষ করে ডক্টর আহমেদ শরীফকে মানুষ বেশি ভয় পেত। এটা তো আপনি জানেন, ডক্টর আহমেদ শরীফ স্যার। তারপরে যে মানুষটাকে প্রশ্ন করতে ভয় পেত সেটা ডক্টর হুমায়ুন আজাদ। তাকে কেউ প্রশ্ন করতে সাহস পেত না। আমিও করিনি কোনোদিন। তো একদিন আমি তাকে বলেছিলাম, স্যার আমি আপনার ভক্ত। বললো, আমি ভক্ত দেখে ভয় পাই। মজার বিষয়, আমি বললো ভক্ত দেখে ভয় পাই। তার বক্তব্যটা তখন আমি বুঝি নাই। কারণ তখন ওই বয়সটা আমার হয় নাই, অভিজ্ঞতা, ওই স্টাডি, কারণ বয়স, অভিজ্ঞতা, স্টাডির তো একটা ব্যাপার আছে। মনঃক্ষুণ্ণ হয়েছিলাম। পরে দেখলাম না, তার কথাই সত্য। পরে তিনি ব্যাখ্যাও দিয়েছিলেন কেন ভক্তদের ভয় পান, এবং আমাকে এও বলেছিলেন, কখনো কারো ভক্ত হইও না। ভক্ত হয় নির্বোধেরা। কোনো ভক্ত হয় নির্বোধেরা, অন্ধবিশ্বাসীরা। তুমি তো অন্ধবিশ্বাসী কোনো ব্যক্তি আমার পাশে থাকুক, আমার আমার কাছে আসুক, এটা আমি চাইও না। আমি মানুষের অন্ধবিশ্বাসকে মুক্ত করতে চাই। তখন কথাটা অনুধাবন করতে পারিনি। কথাটা সত্য। তার আরেকটা চমৎকার উদ্ধৃতি হচ্ছে ডক্টর হুমায়ুন আজাদ স্যারের, যিনি বহুমাত্রিক প্রতিভা। যিনি বাংলা ভাষার এমন কোন, সাহিত্যের এমন কোন জায়গা নাই যেখানে তার পদচারণা নাই। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, তিনি ছিলেন তৎকালীন সময়ে জীবিত ভাষাবিজ্ঞানী। এটা পাওয়া খুব মুশকিল। তাকে ভাষাবিজ্ঞানী ওই একজনই। কিন্তু তার শত্রু পাশাপাশি বেড়ে চলেছিল। যার জন্য আপনি যেটা বললেন সবচেয়ে বেদনাদায়ক, যে তার মৃত্যুর পর তাকে কিন্তু জানাজাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিতে দেওয়া হয় নাই। অথচ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর হুমায়ুন আজাদের যদি কুকুর বিড়াল থাকতো, সেই কুকুর বিড়ালও ছাত্র হইতে পারবে না। সেই ব্যক্তির কবর কিন্তু এখন নজরুল ইসলামের, জাতীয় কবি নজরুল ইসলামের পাশে তার কবর দেওয়া হয়েছে। কিন্তু ডক্টর হুমায়ুন আজাদকে জায়গা দেওয়া হয়নি। কোন অপরাধ ডক্টর হুমায়ুন আজাদের? ডক্টর হুমায়ুন আজাদ মুরতাদ। কোন কোন হুমায়ুন আজাদকে কবর দেওয়া যাবে না? প্রথা বিরোধী। তো নজরুল কি ছিল? নজরুল বুঝি মুরতাদ ছিল না? নজরুলের চাইতে বুঝি কম অত্যাচার ডক্টর হুমায়ুন আজাদ স্যারকে তো মেরে ফেলেছিল। নজরুলকে কি কম অত্যাচার করেছিল মৌলবীরা? কাফের, মুরতাদ, পাগল, হিন্দু কি বলে নাই? নজরুল, ডক্টর হুমায়ুন আজাদ স্যারের সন্তানদের নাম কি? দেখেন, অন্তত তার সন্তানের নামের পাশে আজাদ আছে, তাই না? অন্তত আজাদ মানে এটা ইসলামী নাম, তাদের ভাষা, ইসলামী ভাষা, যাদের নাম কোনোদিন ইসলামী, হিন্দু, মুসলমান হয় না। কিন্তু নজরুলের সন্তানের নাম কি? কৃষ্ণ মোহাম্মদ। আজকে যদি কেউ কৃষ্ণ মোহাম্মদ রাখতো, ওই বাড়ি ঘর থাকতো, কিন্তু ডক্টর হুমায়ুনকে কবর দিতে দেওয়া হয়নি। কিন্তু মুরতাদ নজরুলের পাশে ওই কি তালিবর্ষ ও অন্তস্থাগারা হাতিকে ঠিকই কবর দেওয়া হয়েছে, বিরাট জাতীয় বীর। কিন্তু ডক্টর হুমায়ুন আজাদ স্যারকে সেখানে কবর দিতে দেওয়া হয়নি তৎকালীন সময়ের সরকার। যাই হোক, সেটা অন্য বিষয়। ডক্টর হুমায়ুন স্যার আরেকটা অসাধারণ উক্তি রয়েছে, যেটা আমি মাঝে মাঝে বলে থাকি, যে এখন মানে যা তোমাদের ভালো লাগে এটা এখানকার জন্য বলি, আর যা তোমাদের ভালো লাগে না এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বলি। কথাটা চমৎকার। অর্থাৎ ডক্টর হুমায়ুন আজাদকে ধারণ করা যায় না। আপনি দেখেন, তিনি বাংলাস্তান নামে আগে উপন্যাস লিখে ফেলেছেন। আজকে বাংলাদেশ বাংলাস্তান হয়ে গেছে। তিনি বলেছিলেন যে এই বাংলাদেশে একদিন মুক্তিযুদ্ধ বিরোধীরা মুক্তিযোদ্ধাদের বিচার করবে পাকিস্তান ভাঙার দায়ে। হচ্ছে না আজ? আমরা বীর মুক্তিযোদ্ধাদের থাপ্পড় মারতে দেখতেছি, তার সন্তানকে পিটাতে দেখতেছি, বীর মুক্তিযোদ্ধাদের হাতে হ্যান্ডকাপ দেখতেছি, আবার জুলাই সন্ত্রাসীদের ফুলের মালা দিয়ে বরণ করতে দেখতেছি আদালতে। আমরা দেখতেছি এই দেশের জুলাইয়ের যারা বাসের চেয়ে কঞ্চি করে জুলাই যোদ্ধা তথাকথিত সন্ত্রাসীদের দেখতেছি, তারা বসে থাকে, অধ্যাপক দাঁড়িয়ে থাকে। আমরা দেখলাম মুক্তিযোদ্ধাদের বিচার করতেছে এখন সংসদে দাঁড়িয়ে। রাজাকার আলবদরের বাচ্চারা বলতেছে, বঙ্গবন্ধুকে গালি দিতেছে, এই দেশের স্বাধীনতাকে অস্বীকার করতেছে। আর এই যে যারা এখন বাংলাদেশে এই মুহূর্তে এই যে জুলাই সন্ত্রাসীদের যিনি হচ্ছেন প্রেতাত্মা বা আত্মা, তালিবান অন্তস্থাকের হাদিস, সে তো বলে দিয়েছে কোট আন কোট মুক্তিযুদ্ধ বিরোধিতার জন্য জুলাই আন্দোলন হয়েছে। সে নিজে বলেছে, আজ পর্যন্ত কেউ তার প্রতিবাদ করে নাই। তো এরাই তো ডক্টর হুমায়ুন আজাদ স্যারের কথাই তো সত্য হচ্ছে। আমরা মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেখতেছি, আর যাদের স্বাধীনতা বিরোধী, রাজাকার আলবদর, যাদের মানবতা বিরোধী, মুক্তি যুদ্ধ অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামি, পলাতক আসামি, তারা এখন এসে সংসদে। আবার এদের চেলারা বলে অমুক পলাইলে কেন, তমক পলাইলে কেন, আমি আত্মগোপনে কেন, আপনি অস্ট্রেলিয়া কেন।
কেন দেশ আলাদা হয়ে গেছে। শোনেন, এই বক্তব্যের মধ্যেই প্রমাণ করে যে বিএনপি যে স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষক। আর কত প্রমাণ করতে হবে? তারা এও বলেছে মুক্তিযুদ্ধের কথা বলে জাতিকে 2 ভাগ করা যাবে না, কিন্তু জুলাই সন্ত্রাসের কথা বলে জাতিকে 4 ভাগ করা যাবে। বিরোধিতার নামে 10 ভাগ করা যাবে, বঙ্গবন্ধুর নামে বিরোধিতা করা যাবে, শুধু জুলাই সন্ত্রাসের বিরোধিতা করা যাবে না, আর মুক্তিযুদ্ধের নামে ভাগ করা যাবে না। কারণ আদতে তারা পেয়ারা পেয়ারা পাকিস্তানি। এখন এরা তো হলো, আমি তো বারবার বলি, সারা পৃথিবীতে থাকে বিরোধী দল, আর বাংলাদেশের কি সৌভাগ্য, এখানে একটি সরকারি বিরোধী দল আছে, তার নাম জামাত। আমার সেই দলে আমার ভাবির পোলারা আছে। আমি যদি ওই যে বিএনপির কোন সাংসদ যেন বলেছে, আমিও সাংসদ থাকলে বলতাম এই মুহূর্তে, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার ভাইয়ের ছেলেদের কি ভাবির পোলা বলা যাবে? এই প্রশ্নটা আমি রাখতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এখানে যাই নাই, সৌভাগ্য। এরকম রাজাকার আলবদরদের আমি একবার আশা করেছিলাম যে যদি নমিনেশন জমা দিতে ইলেকশন করতাম। এখন দেখি খুব ভালো হয়েছে, আমাকে নমিনেশন পেপার জমা দিতে দেয় নাই, আমার লোকদের সাথে ঢুকতেও দেয় নাই, আমি তাদের হুমকি দিয়েছে, যাক সেটা অন্য কথা, বরং ভালো হয়েছে। কারণ এই মুসলেগা সংসদ, এই স্বাধীনতা বিরোধীদের সংসদে গিয়ে কি করার আছে? যেখানে বিএনপির সাংসদ কথা বললে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সেটা উল্টে দিয়ে স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর আল সামদ রাজাকার কুল শিরোমণি, এই এই কি সাদা শকুন জামাতের আমির না খামির, তার কথাই বাস্তবায়ন করে তারা। যে জামাতের আমির বলে তিনি নাকি মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান। আচ্ছা, তার কে মুক্তিযুদ্ধ করেছে? তার বাপে না, তার দাদাই না, তার পোলায়? আমরা তো বুঝতে পারি না। বলছে মুক্তিযুদ্ধ বা শহীদ পরিবারের কোন সন্তান জামাত করতে পারে প্রশ্নই আসছে না। পৃথিবীর কোন দেশের মুক্তিযোদ্ধার সন্তান, ওই দেশ যারা প্রতিষ্ঠিত করে তার সন্তান দেশ বিরোধী দলে যোগ দিতে পারে? প্রশ্নই আসছে না। আর শুনেন, জামাত এর গেল কেন বলে? কারণ বাংলাদেশের জামাত হইতে, আর বাংলাদেশে আমার ভাবির পোলা হইতে, বাংলাদেশের রাজনীতিবিদ আর মোল্লা হইতে আপনাকে ঠাড়া বড়া মিশা কথা প্র্যাকটিস করতে হবে। এবং ঠাড়া বড়া মিশা কথায় যদি আপনি 100-র মধ্যে 99 না পান, আপনি ভর্তি হইতে পারবেন না জামাতে। এরকম ঠাড়া বড়া মিথ্যা কথা কনফিডেন্টলি বলতে হবে আপনাকে। মানে কত বড় ঠাড়া বড়া মিথ্যা কথা বললে এটা বলা যায় যে তার পরিবার মুক্তিযোদ্ধা, সে হলো মুক্তিযোদ্ধার পরিবারের। তুমি বেটা মুক্তিযোদ্ধা পরিবারের হইলে তুমি জাসদ ছাত্রলীগে গেছিলে কেন? ওইখান থেকে আবার শিবির হয়ে গেলা। বলে নাই যে জাইমা রহমান এই স্বপ্ন দেখছিল? ভাই এটা আলহামদুলিল্লাহ বলেন, তার এখন পর্যন্ত ঠিক হোক। ভাগ্যিস বলে নাই যে তাদের কাজের বেটি ফাতেমা দেখে নাই। ভাগ্যিস বলে নাই কাজের বেটি ফাতেমার যে ভাগ্নি হাসপাতালে গিয়ে অসুস্থ হয়ে শুয়ে পড়েছিল, হামের রোগী দেখতে জানে বাংলাদেশের মুসলেখা সরকারের মন্ত্রীরা। কিন্তু ওই কামের বেটি ফাতেমার ভাতিজা নাকি ভাগ্নিকে হাসপাতালে দেখতে গেছে। ভাগ্যিস বলে নাই কামের বেটি বিএনপির প্রধানমন্ত্রীর, বিএনপির চেয়ারপারসনের কামের বেটি ফাতেমার ভাস্তি ভাগ্নি এই স্বপ্ন দেখেছিল। আর বিএনপির এক নেতা তো বলেই ফেলেছে যে এইরূপ যে পারমাণবিক সূত্র আবিষ্কার করেছে জিয়াউর রহমান। সুবহানাল্লাহ না বলে যাবেন না। ভাগ্যিস বলে নাই যে কোরআন আবিষ্কার করেছিল জিয়াউর রহমান। ভাগ্যিস বলে নাই ইসলাম আনেছেন কি জিয়াউর রহমান। অলরেডি তো ধানের শীষ আদম আলাইহিস সালামের আমল থেকে শুরু বলে দিয়েছে। ধানের শীষ আদম আলাইহিস সালামের আমল থেকে শুরু। এই ব্যাপারে একবার আওয়ামী লীগের একজন অতি ভক্ত বলেছিল যে নৌকা মার্কা কোরআনে লেখা আছে। সামরা নাইপির বলছিল যে সামরা নাইপির বলছিল এই নবী সেই এই নৌকা সেই নৌকা না, নুহ নবীর নৌকা। কিন্তু এইবার কোন জামাতি হেফাজতি সামরা নাইপিরকে বলতে শুনলাম না। যখন বিএনপির নেতারা বিএনপির এক কর্মী নাকি নেতা বলেছে যে ধানের শীষ আদম আলাইহিস সালাম থেকে, এইবার তো সামরা নাইপির বলে না এই ধানের শীষ সেই ধানের শীষ না। আমরা এখন বলতে শুনি না। আমরা এখন কি বলতে শুনি? আমরা এখন বলতে শুনি। শুধু তাই না, আমাদের এই যে পার্থ আছেন না, পার্থ সাহেব, আমাদের আওয়ামী লীগের মানে জাতীয় জামাতা পার্থ, যার বাপ বেটা সব সময় নিজের স্বার্থ ছাড়া কিছু করে না, সেই পার্থ। তারা সব সরকারের সময় নিজের স্বার্থ হাসিল করে, তার নাম হচ্ছে পার্থ। তারা বাপ বেটা মিলে। সেই পার্থ এও বলেছে জুলাই আন্দোলনকে জঙ্গি বলা যাবে না, সন্ত্রাসী বলা যাবে না। ভাই, জুলাই আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন বলে তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধিতা করে বাংলাদেশে রাজনীতি করা যাবে। এটা পার্থ সাহেব এই ব্যাপারে কোনো কথা বলেন নাই। কারণ হাজার হলো তিনি, আপনারও তো জাতীয় জামাই, আওয়ামী লীগের জামাই। রূপপুর পারমাণবিক কেন্দ্র যখন কাজ শুরু করে দিয়েছে, তখন আমি গতকালকেই একটা ভিডিও আপলোড করলাম না এই কারণে, কারণ ভাবলাম যে এইবার একটা
হ্যাস্তন্যস্ত হয়ে যাবে। আমাদের বামপন্থী, ডানপন্থী, উপরপন্থী, নিচপন্থী সকলের নেমে রাস্তা একেবারে গুড়া গুড়া করে দিবে। জিনিসটা খুব উত্তেজনাকর হবে এবং তারপরে ভিডিওটা যদি করা যায় তাহলে বেশ সময় উপযোগী ঘটনা ঘটবে। কিন্তু অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, সবকিছুই চুপচাপ নীরব। এখন আর আমি কোনো স্যারকে, আনু মোহাম্মদ স্যারদের মতো কাউকে দেখলাম না যে রাজপথ উত্তাল গরম করে ফেলতে। রূপপুর পারমাণবিক কেন্দ্রকে নিয়ে কোনো হইচই খুব একটা চোখে পড়লো না। এখন যেহেতু চোখে পড়লোই না, তাহলে তো আর ভিডিওটা অপেক্ষা করে বাদ দিয়ে রাখা যায় না। সুতরাং আজকে এই ভিডিওটার অবতারণা। দুর্ভাগ্য শেখ হাসিনার, দুর্ভাগ্য আওয়ামী লীগের। যখনই তারা যেটা কাজ করতে যেত তখনই দেখা যেত যে ব্যাপক হইচই হাবিজাবি হতো। কিন্তু সেই রূপপুর যখন এখন বাস্তবতা, কয়েক মাসের মধ্যে এটা উৎপাদনে যাবে, তখন কিন্তু সেই প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি না। এখন কেউ বলছেন না যে মেগা প্রজেক্ট সব ভেঙে ফেলতে হবে, মানে একেবারে তৈরি করা মেগা প্রজেক্ট ভেঙে ফেলার কথাটাও কিন্তু ইউনূস সরকারের কোনো কোনো উপদেষ্টা বলেছিলেন। যাক, সেখানে না যাই, আমি একটা ছোট্ট কাহিনীর কথা বলি। মানে এটা গল্প না, এটা সত্য ঘটনা। আমাদের সিলেটের এক ভদ্রলোক, তিনি ছোটবেলা খুব দরিদ্র ছিলেন, খুবই স্ট্রাগল করা লাইফ ছিলেন। মা তাকে অনেক কষ্ট করে বড় করেছেন এবং উনি এখন আমেরিকায় থাকেন, নিউ ইয়র্কে থাকেন। তিনি লং আইল্যান্ডে অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, অনেক অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, স্ট্রাগল করেছেন আমেরিকায় গিয়ে এবং হয়েছেন। তো ওনার মাকে উনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন আদর যত্ন করার, শেষ মুহূর্তে, এবং মা মারা গেলেন। তো ভদ্রলোক কাঁদছিলেন এবং একটা কথা প্রসঙ্গে বলছিলেন। আমরা সকলে তাকে সান্ত্বনা দিচ্ছিলাম যে আপনার তো মাকে করার সুযোগ হয়েছে, আল্লাহ দিয়েছেন, বয়সে চলে গেছেন। তখন উনি একটা কথা বলেছিলেন যে ভাই, আমার দুঃখটা কি জানেন? আমার মা এত টাকা পয়সার জন্য কষ্ট করেছেন সারা জীবন, আজকে যে আমার কত টাকা, এটা আমার মা কল্পনা করেও যেতে পারলেন না। মানে উনি বুঝতে পেরেছেন টাকা আছে, কিন্তু আমার যে কি পরিমাণ টাকা, উনি মিলিয়নিয়ার আমেরিকায়, এইটা কল্পনা করারও ক্ষমতা আমার মায়ের ছিল না। ওনাকে যে আমি এটা বোঝাতে পারলাম না, এটা এক ধরনের কষ্ট। শুনতে আধিক্যতা মনে হতে পারে, কিন্তু আসলেও কিছু কিছু কষ্ট খুব উদ্ভট এবং অদ্ভুত থাকে। ঠিক একইভাবে রূপপুর পারমাণবিক কেন্দ্র, এটা যে আসলে কত বড় জিনিস, এটা যে কত বড় ইম্প্যাক্ট এই দেশ ও জাতির উপরে ফেলবে, এটা আমার ধারণা আমরা অনেকেই বুঝতে পারছি না। মানে এটা আমার একটা কষ্ট যে এটা অনেককে আমরা বোঝাতে পারবো না। আমাদের দেশের লোকজনের আইকিউ লেভেল এত ভালো, এত শার্প। আমাদের দেশে আয়োডিন এত বেশি আগে খেয়েছে যে তাদের আইকিউ অনেক উঁচু। আমাদের এই নিচু কথা তারা বুঝতে পারবেন না। আমি একটা নর্মাল কথা বলি। যখন এর আগের বার 111 সরকারের আগে তারেক রহমান, বিএনপি, জামাতের যে জোট ছিল, তাদের ক্ষমতা থেকে যখন চলে যায়, সারা বাংলাদেশে বিদ্যুৎ ক্ষমতা ছিল 4000 থেকে 4800 মেগাওয়াট, সারা বাংলাদেশের সকল উৎপাদন ক্ষমতা মিলে। আর এখন এই রূপপুর একা 2200 মেগাওয়াট বিদ্যুৎ দেবে। মানে একটা সময় শেখ হাসিনা যখন ক্ষমতা নিয়েছিলেন, তখন সারা বাংলাদেশের যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা ছিল, তার ঠিক অর্ধেক পরিমাণ শুধু একটা কেন্দ্র থেকে আমরা আগামী বছর থেকেই হয়তো পেতে যাচ্ছি আর কি। আপনি চিন্তা করতে পারেন যে কত বিশাল জিনিস, কত বড় জিনিস। আমার ধারণা অনেকের সেটা মাথায় ঢুকবে না, সেটাতে আমরা না যাই। এর মাধ্যমে বাংলাদেশে একটা 33তম পারমাণবিক কিছু একটা হয়েছে। ডোন্ট ওয়ারি, এখানের মধ্যে কুলাউড়ার ইউরেনিয়াম নিয়ে এসে ডাকশুন না তাদের বোমা বানানোরটা না। এটা সত্যিকারের একটা পারমাণবিক চর্চার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং এটা শুরু হয়েছে। এই গোটা ঘটনাটা ঘটেছে 1,14,000 কোটি টাকা। মানে আমি জানি না এই টাকা কত টাকা হয়, এটা কল্পনার বাইরে, বাট 1,14,000 কোটি টাকা একটা প্রজেক্ট। মানে কি পরিমাণ সাহস থাকলে, কি পরিমাণ শক্তি থাকলে, কি পরিমাণ মানে রিস্ক নেওয়ার ক্ষমতা থাকলে এই ধরনের একটা প্রজেক্ট বাংলাদেশের মতো একটা গরিব দেশ করতে পারে, শুরু করতে পারে। বাট এখন আপনারা বলবেন যে 1,14,000 কোটি টাকা, এত টাকা কোথা থেকে আসবে, কে খরচ করবে? এই টাকাটা কিন্তু আমাদের না। 1,14,000 টাকার মধ্যে 90%, ধরেন 1,02,000 কোটি টাকার মতো, হিসাবে ভুল হলে মাফ করে দেন ভাই, আমি হিসাবে কাঁচা। সেই টাকাটা আসলে আমরা রাশিয়া থেকে পাচ্ছি। অনেকে বলছেন লোন করছি, ধার করছি, ঋণ করছি, কথা সত্য। আবার যদি আপনি অন্যভাবে দেখেন, এটাকে আপনি বলতে পারেন যে এই 1,00,000 কোটি টাকা আসলে বিনিয়োগ হিসেবে এসেছে। কারণ এই টাকাটা খরচ করবে রাশিয়া, তারা এখানের মধ্যে পুরো প্ল্যান্ট সেট আপ করবে। এটা এমন না যে তারা আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে। আমাদের মধ্যে খুব পপুলার একটা ধারণা আছে যে
রাশিয়া বোধহয় টাকার লোন হিসাবে আমাদেরকে দিয়ে দিয়েছে, এবং আওয়ামী লীগের সব লোকজন এস আলম, সালমান, রহমানরা বোধহয় টাকার অর্ধেক খেয়ে ফেলেছে। ইনফ্যাক্ট এইটা নিয়েও একটা গুজব আছে, সেই গুজবে পড়ে যাচ্ছি। মানে অনেকে বলেছে যে $5 বিলিয়ন, মানে প্রায় অর্ধেক টাকাই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা মেরে খেয়েছেন। ওই যে বললাম, আমাদের আয়োডিনের এত একটা মুশকিল যে আমরা কল্পনাও করতে পারি না যে কত টাকায় এত টাকা হয়, একটা কিছু বলে দিলেই হয়। এটা আসিফ নজরুলের ওই 26 লক্ষ ভারতীয় ঢাকায় আছে, 2 কোটির মধ্যে 10% ইন্ডিয়ান, এইটা বলার মতো একটা সাহস করে মিথ্যা বলে দেওয়া, সাহস করে কিছু বলে দেওয়ার মতোই একটা দুর্নীতির কথা এখানের মধ্যে এসেছিল। যে কথা বলছিলাম যে এই 1 লক্ষ কোটি টাকাকে আপনি লোন ধরতে পারেন, ঋণ ধরতে পারেন, আবার এটাকে যদি আপনি মনে করেন একটা বিদেশি বিনিয়োগ, কারণ হচ্ছে এটা 30 বছরে ভারত ফেরত নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে? রাশিয়া ফেরত নিয়ে যাবে, এবং সেটা নিয়ে যাবে বিদ্যুৎ। বাংলাদেশ সরকার বিদ্যুৎ কিনতে থাকবে এই প্ল্যান্ট থেকে, প্ল্যান্টের মালিক বাংলাদেশ সরকার থাকবে, এবং 30 বছর পরে যখন তারা তাদের টাকাটা নিয়ে চলে যাবে, এই পুরো প্ল্যান্টটার মালিক বাংলাদেশ সরকার হয়ে যাবে। এবং এইটা আরও 50 থেকে 100 বছর পর্যন্ত, আমরা জানি না, ভবিষ্যতে হয়তো প্রযুক্তি উন্নত হলে আরও হতে পারে, এটা নিরবিচ্ছিন্নভাবে আমাদেরকে 2200 মেগাওয়াট করে বিদ্যুৎ দিতে থাকবে। এই মুহূর্তে সেটা থেকে বাংলাদেশের প্রায় 2 থেকে 2.5 কোটি জনসাধারণ শুধুমাত্র এই একটি কেন্দ্রের বিদ্যুৎ দিয়ে নিশ্চিন্তে নির্বিঘ্নভাবে চলতে পারবে। এই যখন অবস্থা, তখন এই ভিডিওটা করতে হচ্ছে এই কারণ বিভিন্ন ধরনের কথাবার্তা এখানের মধ্যে আসছে। আমাদের মধ্যে আসলে কাউকে ক্রেডিট দেওয়ার ব্যাপারে খুবই কৃপণতা আছে জাতি হিসেবে। আমাদের স্বভাবের মধ্যে এটা খুব কম, আমরা কাউকে মানে দিতে চাই না। যদি আমার পক্ষে হয় আমি অনেক দিতে চাই, আপনি বলবেন যে এখন যে আপনি তো কাউরে দেন না, তা না, কিন্তু জাতিগতভাবেই আমরা একেবারে মানে ডিনাই করে যেতে চাই। রূপপুর নিয়ে দ্বিতীয় যে প্রশ্নটা উঠে খুব বেশি আমরা শুনতে পাই যে অনেক দুর্নীতি হয়েছে, এবং এখান থেকে 5 বিলিয়ন না 7 বিলিয়ন, মানে হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগ মেরে গিয়েছে। ভাই, টাকাটা রাশিয়া এসে নিজের হাতে খরচ করবে, তাদের মেশিন তারা বসাবে, তাদের ভবন তারা বানাবে, তাদের ইউরেনিয়াম, এটা মোসাদ্দেক ইউরেনিয়াম না, সত্যিকারের ইউরেনিয়াম, প্লুটোনিয়াম যাই হোক, তারা তাদের মতো দিবে, এবং বিদ্যুৎ তারা উৎপাদন করে দিবে। সুতরাং ওই 1 লক্ষ কত কোটি টাকার মধ্যে যেন আমাদের আসলে কিছু করার নাই, এটা তাদের বিনিয়োগ, তারা তাদের মতো করবে। বাংলাদেশ বাকি 10% দিয়েছে, সেই 10%-এর মধ্যে আছে জমি অধিগ্রহণ এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের যে খরচ, সেটা বাংলাদেশ দিয়েছে। এবং দুর্নীতি কি হয়েছে? দুর্নীতি এই হাজার হাজার কোটি টাকা হয় নাই। আমাদের মনে আছে এখানে মধ্যে 6,000 টাকার বালিশ, এবং সেই বালিশ কত তলায় উঠানোর জন্য 1700 টাকা করে মজুরি নেওয়া হয়েছে। এই ধরনের দুর্নীতি বাংলাদেশে হয়, এটা আপনি আটকাতে পারবেন না, কেউ পারবে না। আপনি দেখেন এই যে এখন জাতীয় সংসদ শুরু হয়েছে, সংসদ ভবনের একটা ক্যামেরা দিয়েছে, সেই ক্যামেরা 2 নম্বর পার্টস দিয়ে নিয়ে চলে গেছে। ওই যে ওদের হেডফোন, এখন দেখবেন ম্যাক্সিমাম এমপি হেডফোনে কথা শুনতে পায় না, এরকম করে হাত নাড়ায় এবং এটা করে। এই যে জুলাই পরবর্তী সরকার, আমাদের ইতিহাসে সবচেয়ে সৎ, সুন্দর, স্বচ্ছ ডক্টর ইউনূসের সরকার, সেখান থেকেও এই ক্যামেরার টাকা থেকেও বলুন বা ওই হেডফোনের টাকা থেকেও বলুন চুরিতে হজম করেছে। এখন আমি অবশ্যই বলছি না যে এটা ডক্টর ইউনূস নিয়ে গিয়েছেন, কারণ সিস্টেমটা হচ্ছে এইভাবে। আপনি নিজে যদি আপনার গ্রামের বাড়িতে 1 লক্ষ টাকা দেন, একটা লোকের কাছে দিয়ে দেখেন পরীক্ষা করে যে ভাই এই 1 লক্ষ টাকা দিলাম, তুই 1000 টাকা করে 100 লোককে দান করে দেয়। আপনি খোঁজ নিয়ে দেখেন, মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি খোঁজ নিয়ে দেখি ওই যার কাছে দিবেন সে ওইখান থেকে কিছু হলেও সরাবে। ও বলবে এই তোর নাম স্যারের কাছে আমি দিছি, দে আমার 200 টাকা দে, ধর এই 1000 টাকা নেই, আমার 200 টাকা রাখলাম, তুই 800 টাকা নেই, কিছু না কিছু করবে। একটা জাতির 8-5 তলা, টপ টু বটম, সুযোগ পেলেই লোকজন দুর্নীতি করে, সুযোগ পেলেই চুরি করে। তো এইখানের মধ্যে আপনি বালিশ কাণ্ড, এই কাণ্ড, সেই কাণ্ড, এগুলো হয়েছে, এগুলো অস্বীকার করার ব্যাপার না, কিন্তু এই বিশালত্বের কাছে, এই ভিশনের কাছে এটা খুবই তুচ্ছ মনে হয়, খুবই ছোট মনে হয়। এখন আপনারা থার্ড যে অভিযোগটা আমি অনেক বেশি শুনছি বিশেষ করে, এটা কি শেখ হাসিনা তার বাপের টাকা দিয়ে করেছে। মজার ব্যাপার হচ্ছে এটা শেখ হাসিনা তার বাপের টাকা দিয়ে করে নাই, ওনার বাপের টাকা পয়সা ছিল না, কারণ খোঁজখবর করে পাওয়া যায় নাই। শেখ হাসিনা আবার আমার আপনার বাপের টাকা দিয়েও করে নাই, আমার আপনার বাপেরও আবার আসলে এত টাকা নাই। টাকাটা কমপ্লিটলি রাশিয়ান সরকারের টাকা, বিদেশি বিনিয়োগ, বিদেশি লোন, যেভাবেই দেখি সেই টাকা দিয়ে করেছেন। তাহলে এখানের মধ্যে শেখ হাসিনা বলেন বা আওয়ামী লীগ সরকারের ক্রেডিটটা কি? আওয়ামী লীগ সরকারের এখানে ওই ক্রেডিটটা নাই। এদের ক্রেডিটটা হচ্ছে ওই যে বললাম যে ভিশনটার জায়গা দেখেছে, তা বড় আকারে জিনিসটা দেখতে পেরেছে। এই ক্রেডিটটা উচিত আওয়ামী লীগকে দেওয়া,
এই সরকারকে দেওয়া, শেখ হাসিনাকে দেওয়া, যে তিনি এই ভিশনটা দেখতে পেরেছেন। এই বিষয়ে আমি একটা কাহিনী বলতে চাই। এই ধরনের কাহিনী হচ্ছে আমাদের মাহাতির মোহাম্মদের আত্মজীবনীতে পড়েছিলাম। উনি 1981 সালে 847 কিলোমিটার হাইওয়ে করার প্ল্যান করলেন, এক্সপ্রেসওয়ে করার প্ল্যান করলেন মালয়েশিয়ার একেবারে টপ টু বটম থেকে। তার পরিকল্পনাটা ছিল যে এই রাস্তাটা যদি হয়, রাস্তার দুই দিকে সভ্যতা যাবে, শিল্পায়ন যাবে, হেভি ইন্ডাস্ট্রিতে যাবে। 1981 সালে যখন মালয়েশিয়ার কথা বলছে, মালয়েশিয়ার অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের মতোই ছিল, মানে বাংলাদেশের এখনকার মতো না, বাংলাদেশেরও ওই সময়কার যে 80 সালের যে গরিবী হালত, তাদেরও একই গরিবী হালত ছিল। মালয়েশিয়ার একটু অল্প বিস্তর হতেই পারে 19-20, কিন্তু একই অবস্থা ছিল। এবং মাহাতির যখন এটা করতে চান, একই ধরনের বিরোধিতা, মানে সেখানকার যারা বামাতি, জামাতি, আমাতি সবাই বিরাট বিরোধিতা। এই বিরোধিতা কেন? গাঙ্গের মাঝখান দিয়ে রাস্তা নিয়ে কি হবে, জমিনের মাঝখান দিয়ে রাস্তা নিয়ে কি হবে, ওইদিকে মানুষ নাই নিয়ে কি হবে। এবং এটার ব্যাপক বিরোধিতার পরেও মাহাতির মোহাম্মদ সেটা করেছিলেন। এবং তার পরিকল্পনা ছিল যে এই রাস্তাটা আজকের জন্য করা হচ্ছে না, এই রাস্তাটা করা হচ্ছে 10, 15, 20 বছর পরে শিল্পায়ন যাবে, মানুষ চলাফেরার জন্য এই রাস্তাটা আমরা আগেই সারা দেশের মধ্য দিয়ে একটা রোড নেটওয়ার্ক তৈরি করে দিব। আজকে মালয়েশিয়া কোথায় আছে আপনারা জানেন? মালয়েশিয়া যাওয়ার জন্য আমাদের শ্রমিকরা যান প্রাণ দিয়ে মরে যাচ্ছি আমরা রাস্তাঘাটে। সেই মালয়েশিয়া সেই অর্থনৈতিক জায়গায় গিয়েছে, সেকেন্ড হোম করে আমরা সেখানের মধ্যে যাই, গিয়ে বসে থাকি। ওই যে মাহাতির মোহাম্মদের যে দীর্ঘস্থায়ী পরিকল্পনার জায়গাটা, এরই একটা ফলশ্রুতিতে মালয়েশিয়া আজকে এখানে গিয়েছে। সো আমাদের আসলে ওই ধরনের নেতা দরকার ছিল, আমাদের সেই লিডারশিপ প্রয়োজন যারা অনেক বেশি ভিশন দিবেন, অনেক বড় আকারে দেখতে পারবেন। আর এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের মুশকিল আছে। সুতরাং আমি এই ক্রেডিট আওয়ামী লীগকে দেই না যে এটা আওয়ামী লীগ তার বাপের টাকায় করেছে, এবং আওয়ামী লীগ এটা আমাদের বাপের টাকায় করে নাই। বাট ওই 10% যদি বলেন আমাদের টাকা, অবশ্যই আমাদের টাকা, 90% সেটা না, কিন্তু ওই ভিশনটা তারা দেখেছিলেন। এবং এখন আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা নাই, ওকে আমি মেনে নিচ্ছি, এটা রাজনৈতিক বাস্তবতা, এটা নিয়ে আমার কোনো ধরনের আফসোস হাউতাস নাই, আমি আফসোস লীগের মেম্বার না। কিন্তু পরবর্তী যে নেতারা আসবেন তারা এই ভিশনটা যদি ধরে রাখতে না পারেন, এই দেশকে আগাতে পারবেন না। আপনারা জানেন সম্প্রতি নিউ মার্কেটের সামনে একজন শীর্ষ সন্ত্রাসী গুলি খেয়ে মারা গিয়েছেন, সেটাও 2-3 দিন আগের ঘটনা। এবং এটা নিয়ে গতকালকে আমি আমার এক বন্ধুর সাথে গল্প করছিলাম, তো আমি খুব আফসোস করছি। তো আমার বন্ধু আমাকে বলছে যে আফসোস করো না, আমাদের তো আসলে এইরকমই থাকার কথা ছিল, আমাদের তো দেশ এইরকমই ছিল, আমাদের তো আগে তাই ছিল। আমাদের এখানে শীর্ষ সন্ত্রাসী গুলি করে মেরে ফেলা হয়, ওইখানে আরেক শীর্ষ সন্ত্রাসী আরেকজনকে মারবে, ঢাকা শহরে 32টা শীর্ষ সন্ত্রাসী, 34টা এইটা, আমরা তো এখানেই ছিলাম। সামহাও মাঝখানে একটু ভুল ত্রুটি হয়ে গিয়েছিল, আমরা শীর্ষ সন্ত্রাসীদেরকে কাউকে কাউকে মারা গিয়েছে, কাউকে কাউকে দেশের বাইরে থাকতে বাধ্য করা হয়েছে, এবং অধিকাংশকে জেলে ফেলা ঢুকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা তো ফেরত গিয়েছি সেই দেশে, আমরা তো দরজা জানালা খুলে পিচ্চি, হেলাল, সুইডেন, আসলাম, আরো কি কি যত শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়েছি। তারা এখন বাইরে এসেছে, তারা একজন আরেকজনকে গুলি করে মারবে, রাস্তাঘাটে এইভাবে মারামারি হবে। এটাই তো আমাদের বাস্তবতা ছিল। আমাদের বাস্তবতা তো সেটাই যে আমাদের 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা বিদ্যুৎ থাকবে না। আমরা তো সেই জায়গায় অভ্যস্ত ছিলাম। তো আমরা সেই জায়গায় যদি ফেরত যাই তাহলে মুশকিলটা কোথায়? আমাদের তো বাচ্চারা গিয়ে টিকা পাবে না, অসুখে বিসুখে রোগে শোকে আমাদের লোকজন রাস্তাঘাটে মারা যাবে, আমাদের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী থাকবে না, আমাদের কুত্তা কামড় দিলে কুত্তার ভ্যাকসিন নাই, বিলাই কামড় দিলে বিলাইয়ের ভ্যাকসিন নাই, সাপে কামড় দিলে মানুষ মরে যাবে, শত শত মানুষ সাপের কামড়ে মারা যাবে, ভ্যাকসিন পাবে না। আমাদের তো সেই, আমাদের ভাগ্য তো সেই জায়গাতেই ছিল, আমাদের তো তাই হওয়ার কথা। আমাদের খাবারের পিছনে লোকজন দৌড়াবে, খাবারের সংকট থাকবে, বিদ্যুৎ থাকবে না, আমাদের পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন। এটা অবশ্য আগে ছিল না, এটা নতুন জিনিস। এই জায়গা থেকে বেরিয়ে আসার যে প্ল্যান, যে ভিশন, যে আকাঙ্ক্ষার জায়গাটা, এটা আমাদের মধ্যে কিছুটা তৈরি হয়েছিল। এইটা যদি আমরা আগামীতে তৈরি করে রাখতে পারি তাহলে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র আমাদের যেন শেষ বড় প্রজেক্ট না হয়, আমরা যেন ভবিষ্যতে আরো অনেক অনেক বড় প্রজেক্ট করি। আমি খুব দুর্ভাগ্য মনে করি যে আমাদের যে, আমি দেখেছি তারেক রহমান বলেছেন যে তারা ভবিষ্যতে আর মেগা প্রজেক্ট, বড় প্রজেক্টে যাবেন না। তাদের ভিশন, তাদের স্বপ্ন ছোট ছোট, তাদের স্বপ্ন হচ্ছে কার্ড দিয়ে লোকজনকে দেওয়া, যে ঠিক আছে তোর প্রথমে একটা কার্ড নে বা ফ্যামিলি কার্ড, এটা দিয়ে বাজার করবা, বাজার করে যদি তারপর বাসায় না রান্না করতে পারবা না তখন তোমার এলপিজির কার্ড দেওয়া হবে, এলপিজির কার্ড দিয়ে খাওয়ার পরে যদি তোমার বাসন কোসন পরিষ্কার করার জন্য সাবান নাই, তোমাকে একটা ছাই দিয়ে মাজের জন্য হয়তো ছাই কার্ড দেওয়া হতে পারে, আই ডোন্ট নো। বাট এই ধরনের ছোট ছোট লিল্লা সদ্গা প্রজেক্ট দিয়ে আসলে
দেশের অর্থনীতিকে আগানো যাবে না। এই জন্য আমাদের বড় বড় প্রজেক্ট দরকার এবং ভালো ভালো প্রজেক্ট দরকার। আমি আশা করছি যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যতটুকু আলোচনা থাকুক না কেন, ভবিষ্যতে এইসব বড় বড় প্রজেক্ট তৈরি করার ব্যাপারে আমাদের বর্তমান এবং আগামীর যে সরকারগুলো আসবে তারা সেই সাহস করবেন, সেই স্বপ্ন দেখবেন। স্বপ্ন দেখা তাদেরকে শিখতে হবে। একটা দেশের সরকার যদি স্বপ্ন দেখতে শিখে, জনগণ তাতে উপকৃত হয়। সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত বিষয়টি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে 13 এবং 14 মে নির্বাচন হবে। এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালতে প্র্যাকটিসরত আইনজীবীদের পেশাগত প্রতিষ্ঠান, যার বয়স প্রায় 78 বছর। এই প্রতিষ্ঠানের সদস্য যারা, তারা সবাই সুপ্রিম কোর্টের প্র্যাকটিসিং লয়ার। এটা সুপ্রিম কোর্টের লয়ারদের একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং আদালতের সঙ্গে আইনজীবীদের অর্থাৎ বার এবং বেঞ্চের সুসম্পর্ক, আইনজীবীদের কল্যাণ এবং সমন্বয়ের জন্য এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানে বিভিন্ন সময় যারা দায়িত্ব পালন করেছেন, তারা দেশের রাষ্ট্রপতি হয়েছেন, প্রধান বিচারপতি হয়েছেন, বিচারপতি হয়েছেন, স্পিকার হয়েছেন, মন্ত্রী হয়েছেন। অর্থাৎ এখানে লয়াররা, এই প্রতিষ্ঠানের মেম্বাররা অনেক গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। যেমন শেরে বাংলা একে ফজলুল হক, তিনি এই প্রতিষ্ঠানের 6 বারের প্রেসিডেন্ট ছিলেন। এরকম অসংখ্য উদাহরণ আছে। জাতীয় সংসদের লাস্ট স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তার পূর্বের স্পিকার ছিলেন রাজ্জাক আলী সাহেব, আমাদের হামিদ সাহেব স্পিকার ছিলেন, পরবর্তী তিনি রাষ্ট্রপতি হয়েছেন, বর্তমান রাষ্ট্রপতি যিনি, তিনিও এই বারের মেম্বার। এরকম ভাবে ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে, এবং প্রধান বিচারপতি যারা হয়েছেন তাদের অধিকাংশই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মেম্বার ছিলেন। এটার দ্বারা আমি বলতে চাচ্ছি যে এটা ডিগনিফাইড প্রফেশনাল বডি। এই বডিতে সবসময় নির্বাচন হয় নন পলিটিক্যাল। আমি যদি আওয়ামী লীগও করি, আমার ক্যান্ডিডেট হতে হয় ইন্ডিপেন্ডেন্টলি, ব্যক্তিগত ক্যাপাসিটিতে। এখানে ব্যারিস্টার ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, ডক্টর কামাল হোসেন, আমিরুল ইসলাম, এরকম ভাবে খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ, খন্দকার মাহবুব হোসেন, মাহবুবে আলম, আব্দুল বাসেত মজুমদার, এরকম ভাবে মতিন খসরু, হাবিবুল ইসলাম ভুইয়া, এরকম ইউসুফ হোসেন হুমায়ুন, বিভিন্ন পর্যায়ের লোকরা ইররেসপেক্ট অফ পার্টি পলিটিক্স এখানে লয়ারদের নেতা নির্বাচিত হন। এটা নিয়ে কোনোদিন কোনো সমস্যা হয় না। এই প্রথম সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে একটা অ্যাডহক কমিটি গঠন করা হয় নির্বাচিত কমিটির পরিবর্তে। এটা গঠন করে কারা? বিএনপি জামাত অনুসারী যারা, তারা গঠন করে। তারপরে বিএনপির লয়াররা এবং অন্যান্য রাজনৈতিক আদর্শে বিশ্বাসী লয়াররা সবাই বললেন যে না, একটা অ্যাডহক কমিটি অনন্তকাল চলতে পারে না, একটা ইলেকশন দিতে হবে। অ্যাকর্ডিংলি একটা ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করা হলো। সেই শিডিউলে যারা সভাপতি, সম্পাদক এবং অন্যান্য পদে প্রার্থী হতে চান, তারা সবাই নির্ধারিত ফর্মে নির্ধারিত ফি জমা দিয়ে, ফর্ম সংগ্রহ করে, ফর্ম পূরণ করে, প্রস্তাবক, সমর্থক সব উল্লেখ করে জমা দিলেন। 28 তারিখ ছিল যাচাই বাছাইয়ের দিন, যে কারা বৈধ প্রার্থী কারা বৈধ প্রার্থী না, এটা যাচাই বাছাই হবে। হঠাৎ করে দেখা গেল বিএনপি এবং জামাতের রাজনীতির সঙ্গে সংশ্লেষ যাদের আছে, তাদের ছাড়া অন্য সবাইকে বলে দেওয়া হলো তোমাদের মনোনয়ন পত্র বাতিল। কি কারণে? তার কোনো কারণ দেখানো হলো না। এখন তৌফিক মারুফ, এখানে নির্বাচনে প্রার্থীদের প্রার্থিতা বাতিল হয় কয়েকটি কারণে। প্রথম হচ্ছে তিনি ওই পদের জন্য যে টেনিউর অফ প্র্যাকটিস থাকতে হবে, লেন্থ অফ প্র্যাকটিস, সেটা তার হয়েছে কিনা। দ্বিতীয়ত, তার নাম লেখা ঠিক হয়েছে কিনা। তৃতীয়ত, তিনি যে পদে ক্যান্ডিডেট হবেন সেটা ঠিক মতো লিখেছেন কিনা। চতুর্থত, তার যে প্রস্তাবক এবং সমর্থক, তারা প্রস্তাবক এবং সমর্থক হওয়ার জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কম্পিটেন্ট কিনা। পঞ্চমত, তিনি বারের কোনো টাকার ডিফল্টার আছেন কিনা, অর্থাৎ রেগুলার ভোটার কিনা। এর বাইরে আর কিচ্ছু দেখা নাই। যারা প্রার্থী হয়েছিলেন প্রায় 20 জন বিভিন্ন পদে, যাদের বাতিল করা হয়েছে, এই 20 জনার প্রত্যেকেরই এই সকল যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করা ছিল। তা সত্ত্বেও তাদের বাতিল করা হলো, কারণ দেখানো হলো না। পরম্পরায় জানা যায়, বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগ বা এই জাতীয় রাজনীতির সঙ্গে তাদের সংশ্লেষ রয়েছে, সংশ্লেষ। কিন্তু রেকর্ডে কিন্তু বলা হয়নি যে তুমি আওয়ামী লীগের সঙ্গে জড়িত, এই জন্য তোমার বাতিল করা হলো। কেননা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্রে উল্লেখ করা আছে যে এখানে কোনো দলীয় ক্যান্ডিডেট হয় না,
দলীয় ব্যানারে হয় না, সেখানে যেটা হবে সেটা উল্লেখ করা থাকে, ব্যক্তি লয়ার হিসাবে তার দাঁড়াবেন। এই জন্য ওই অজুহাতে বাতিল করার কোনো সুযোগ নাই যে তুমি আওয়ামী লীগ সমর্থন করো। এখন যারা ক্যান্ডিডেট হতে চাইছেন, যেমন ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন, তিনি বিএনপির এখন উপদেষ্টা, কদিন পূর্বেও তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। আবার এখন যিনি সেক্রেটারি ক্যান্ডিডেট হচ্ছেন বিএনপি ঘরানার থেকে, তিনি বিএনপির একটা অর্গানাইজেশনের দায়িত্বে আছেন। কিন্তু এখানে ক্যান্ডিডেট হতে হলে তাকে হতে হয় লয়ার হিসেবে। এই জন্য গণতান্ত্রিক আইনজীবী সমিতি, জাতীয় আইনজীবী ফেডারেশন, জাতীয় আইনজীবী পরিষদ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ বা অন্যান্য সংগঠনের, মানে যারা জামাত বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত না, তাদেরকে ভোটে পার্টিসিপেট করতে দেওয়া হবে না। এইটা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে তাদের নমিনেশন ফর্মগুলোকে বাতিল করা হয়েছে। টার্গেটটা হলো যদি এরা ক্যান্ডিডেট হয় তাহলে তাদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি, কারণ বাংলাদেশের অধিকাংশ বারে যেসব জায়গায় নির্বাচন হয়েছে, অধিকাংশ জায়গায় মুক্তিযুদ্ধের পক্ষের এই যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, অর্থাৎ যেসব অর্গানাইজেশন গুলোকে আমি বললাম, তাদের যে কম্পোনেন্ট বডি, তারাই নির্বাচিত হয়। এই জন্য চট্টগ্রাম বারে কাউকে নির্বাচনই করতে দেওয়া হয় নাই আমাদের ঘরানার, ঢাকা বারে নির্বাচন করতে দেওয়া হয়নি। ফলে সুপ্রিম কোর্ট বারেও তারা ধরে নেছে যে এখানে এরা পার্টিসিপেট করলে আমরা হতে পারবো না। তবে ইন্টারেস্টিং হলো, প্রার্থী হতে না দিলেও আমাদেরকে ভোটার হতে আবার বাধা দিচ্ছে না। মানে আমি আমার মতো আমার প্রতিনিধি নির্বাচন করতে পারবো না। টার্গেটটা রেখেছে যে তুমি আমাদের ভোট দেবা, তোমাদের কোনো প্রার্থীকে ভোট দিতে পারবা না। এ জাতীয় একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে, অর্থাৎ গণতন্ত্রকে এখানে এক্সারসাইজ করতে দেবে না। সর্বোচ্চ আদালতে যেখানে মানুষ ন্যায় বিচার পায়, সেই ন্যায় বিচারের জন্য যে লয়াররা কাজ করে, এই লয়ারদের অর্গানাইজেশনই অবিচার করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে, গঠনতন্ত্র পরিপন্থী ভাবে, আইন পরিপন্থী ভাবে, বিধিবিধান এবং রেওয়াজ পরিপন্থী ভাবে ৭৮ বছরের ইতিহাসে এই প্রথম প্রার্থী হতেই দেবে না, এমন একটা স্বৈরাচারী সিদ্ধান্ত তারা নিয়েছে। জি, অনেক ধন্যবাদ। আপনি ইতিহাস বললেন এবং সব দিক মিলিয়ে বললেন। আপনি যেহেতু এই সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন, পাশাপাশি আপনি যে ইতিহাসগুলো বললেন, আমরা খুব অতীতে তো যাওয়ার দরকার নাই। এই যে গত আওয়ামী লীগ সরকারের সময়ও মাহবুবউদ্দিন, আপনি খোকন সাহেবের কথা বললেন, তিনি তো 7 বার নির্বাচিত হয়েছিলেন। শুধু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি না, সারা দেশেই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কমিউনিস্ট পার্টি, বাম, ডান সবাই মিলে কমিটি হয়। যারা ভোটাররা ভোট দেন তারা সবাই বিভিন্ন বারে দেখা গেছে সভাপতি বিএনপি, সম্পাদক আওয়ামী লীগ, কিংবা সভাপতি আওয়ামী লীগ পন্থী, সম্পাদক বিএনপি পন্থী। তাহলে এবার কেন এমন পরিস্থিতিটা হলো, তারা একেবারেই এটি গ্রহণই করতে পারলেন না? এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যেটা বললেন যে আওয়ামী পন্থী কাউকে ইলেকশন করতে দেয়া হবে না, এর আগে কোন একটি আইনজীবী সমিতিতে সিদ্ধান্ত নিয়ে, কয়েকটি আইনজীবী সমিতিতে, একটি না কয়েকটি জেলা আইনজীবী সমিতিতে সিদ্ধান্ত নিয়েই তারা এটি জানিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের কেউ, আওয়ামী লীগ পন্থী কেউ নির্বাচন করতে পারবে না। তাহলে এইটা কেন হলো? সেই খোকন সাহেব তো এখানে দায়িত্বে ছিলেন, আপনিও বললেন। তাহলে কেন এটার আরেকটু কোনো আপনি ভিন্ন কিছু দেখতে পাচ্ছেন কিনা? এটা বা প্রতিকারী কি হবে? দেখুন, বাংলাদেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ ফোরাম হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, যার 2টা ডিভিশন আছে, একটা হাইকোর্ট ডিভিশন, একটা অ্যাপিলেট ডিভিশন। এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন জনাব ওবায়দুল হাসান। তাকে সহ অ্যাপিলেট ডিভিশনের 6 জন বিচারককে ফিজিক্যালি অ্যাসল্ট করার ভয় দেখিয়ে, সুপ্রিম কোর্টে আগুন দেওয়ার ভয় দেখিয়ে, তাদের বাসা আক্রমণের ভয় দেখিয়ে জোর করে পদত্যাগ করানো হয়েছে। তারপরেও যারা ছিলেন তাদেরকে সরকারি গোয়েন্দা সংস্থা এবং সুপ্রিম কোর্ট প্রশাসন ডেকে ডেকে বলছে তুমি রিজাইন দাও, রিজাইন না দিলে তোমাদেরকে অপসারণ করা হবে। এইভাবে বিচার ব্যবস্থাটাকে টোটালি 2024-এর ওই যে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরে এটাকে আজ্ঞাবহ করার চেষ্টা করা হচ্ছে। সে কারণে বিচার ব্যবস্থার কোনো স্বাধীনতা এখন নাই। এখন বারে যদি ইন্ডিপেন্ডেন্ট কোনো বডি আসে,
তাহলে তারা চিফ জাস্টিস সহ বিভিন্ন কোর্টে গিয়ে বলবে যে আপনারা কাউকে ভয় পেয়েন না, আপনারা আপনাদের দৃষ্টিতে আইন অনুসারে ডিসপেন্সেশন অফ জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার নিশ্চিত করুন। বার থাকলে বার একটা প্রেসার করতে পারে যে আপনারা ন্যায় বিচার করেন। সেই ন্যায় বিচারটা করার পথে বার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে বারটাকে তারা কোন রকম বাইরে যেতে দেয় না। দেখবেন এই সুপ্রিম কোর্ট ঠিক না, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক, তার মতো একজন মানুষ নাকি হত্যাকাণ্ডে সংগঠিত, এমন ভাবে তাকে মামলা আসামি করা হচ্ছে, তিনি জামিন পাওয়ার পরে আরেক মামলায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে। বাংলাদেশের সাবেক 2 চিফ ইলেকশন কমিশনার, সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা, পুলিশ প্রধান, দেশের বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস যাদের রয়েছে, প্রবীণ স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক, তারা কারাগারে। তাদেরকে বিচার বিভাগ থেকে যাতে তারা ন্যায় বিচার না পায়, বিচার বিভাগকে যাতে ভয়ের ভিতর রাখা যায়, সেই জন্য লয়ারদের অর্গানাইজেশনটাকেও তারা দলীয়করণ করতে চায় নগ্নভাবে। টার্গেটটা হলো বিচার ব্যবস্থায় কোনোভাবেই যেন ন্যায় বিচার না হয়, আজ্ঞাবহ বিচার ব্যবস্থা থাকে। সেক্ষেত্রে বারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ওই জন্য বারে ন্যায় বিচার দেয়া হোক এই কথা বলার লোক যাতে আসতে না পারে, সেটাই তাদের টার্গেট। যে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের তাদেরকে যেমন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে রেখেছে, পেশাজীবী প্রতিষ্ঠানেও তাদেরকে প্যারালাইজড করা। আপনি খেয়াল করে দেখবেন যে ঢাকা বারের একদিনে 83 জন আইনজীবীকে জেলখানায় পাঠানো হলো। তারা কারা? আবু সাইদ সাগরের মতো সিনিয়র লয়ারও তার ভিতরে আছে, যাদের বয়স 80 কোঠায়। একদিনে 83 জন লয়ারকে জেলখানায় পাঠানোর মতো ভয়ঙ্কর একটি ঘটনাও তারা ঘটিয়েছে। অধিকাংশ আওয়ামী মানসিকতার অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রো লিবারেশন স্পিরিটের লয়াররা এখন মামলার আসামি। অর্থাৎ বাইরের রাজনৈতিক প্রতিহিংসায় মানুষ যে শেষ আশ্রয়স্থল বিচারাঙ্গন, সেই বিচারাঙ্গনেও যাতে কোনো প্রতিকার পেতে না পারে, এই জন্য কোর্ট বার সব জায়গায় দলীয়করণ করতে চাচ্ছে। কারণ তারা মনে করে যে ইম্পার্শিয়ালি যদি ইলেকশন হয় তাহলে মানুষের সেন্টিমেন্ট যেটা আছে সেই সেন্টিমেন্টের রিফ্লেক্ট ইতিমধ্যে অধিকাংশ বারে দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষের স্পিরিটে বিশ্বাস করে ব্যক্তিরা নির্বাচিত হচ্ছেন। এটা তাদেরকে একটা আতঙ্কের সৃষ্টি করেছে। অন্যদিকে যুদ্ধ অপরাধীরা এখনো অনেকের মামলা শেষ হয় নাই, তারা বিচার বিভাগের উপর প্রেসার ক্রিয়েট করতে চায়। আবার মুক্তিযুদ্ধকালীন অপরাধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল, সেখানে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী ব্যক্তিদেরকে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে বিচারের মুখোমুখি করা হচ্ছে। ফলে বিচার কাঠামোটাকে, লয়ারদেরকে, সবাইকে একটা রাজনৈতিক ক্যামোফ্লেক্সের ভিতরে এনে আজ্ঞাবহ বিচার ব্যবস্থা ডক্টর ইউনূস যেটা চালু করেছিল তার ধারাবাহিকতা রক্ষার জন্য এটা করা হচ্ছে বলে আমার ধারণা। জি, অনেক ধন্যবাদ। তো আপনি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, আপনি আজকে লন্ডনে একটি প্রোগ্রাম করেছেন, প্রেস কনফারেন্স করেছেন এই ঘটনার প্রতিবাদে। আওয়ামী লীগ এইটার ক্ষেত্রে এখন কি করতে পারে, যেহেতু তারা মেনশন করেছে এবং প্রকাশ্যে না বললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলধারার গণমাধ্যমেও আসছে যে আওয়ামী পন্থীদেরকে এবং সম্মিলিত যে আইনজীবীদের যে ফোরাম সেটিকেই তারা বাইরে রেখেছে। তো এই ক্ষেত্রে আওয়ামী লীগ কি করতে পারে? আওয়ামী লীগের কি এখন কোন পদক্ষেপ আছে কিনা? দেখুন, এটা কিন্তু একটা পেশাজীবী সংগঠন। আওয়ামী লীগ তো বাংলাদেশ সৃষ্টির নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান। বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন সব আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। সেই আওয়ামী লীগকেই তারা প্যারালাইজড করে রেখেছে, এক্সিকিউটিভ অর্ডারে তার কার্যক্রম স্থগিত করে দিয়েছে, ব্যান্ড করে দিয়েছে। ফলে আওয়ামী লীগ তার কনস্টিটিউশনাল রাইট, যেটা সংবিধানে বলা হয়েছে মতামত সমিতি সংগঠন করার অধিকার, এই সমস্ত বিষয়গুলোকে আওয়ামী লীগ মনে করে এটা অসাংবিধানিক, এটা বেআইনি, এটা একচ্ছত্র কর্তৃত্ববাদী কর্মকাণ্ড। এবং করেছে কে? যে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বিদেশিদের সাহায্য নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং কার্যত তাকে সাহায্য করেছিল স্বাধীনতার পরাজিত শক্তি সেই গ্রুপটা। সেই ধারাবাহিকতা
বর্তমানে যে সরকার আসছে তারা যদিও এটা সাজানো নির্বাচন, তারপরে একটা নির্বাচনের মাধ্যমে আসছে, তারা যে সেটা কন্টিনিউ করবে এটা আওয়ামী লীগ প্রত্যাশা করেনি। তারাও সেটাকে কন্টিনিউ করছে। আওয়ামী লীগ বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে। আওয়ামী লীগের লয়াররা সুপ্রিম কোর্ট অঙ্গনে বিক্ষোভ জানাচ্ছে। তারা প্রেস ব্রিফিং করেছে। সাবেক বিচারপতি মনসুরুল হক চৌধুরী আজকে প্রেস ব্রিফিং করেছেন। লন্ডনে অবস্থানরত বাংলাদেশি আইনজীবী যারা, তারা এখানে প্রেস ব্রিফিং করেছেন। আমরা বিভিন্ন ফোরামে প্রতিবাদ জানাচ্ছি। কোর্ট অঙ্গন যেহেতু এখনো ন্যায় বিচার পাওয়ার মতো পরিস্থিতি কোর্ট অঙ্গনে হয় নাই, কারণ যে বিচারক কোনো একটা ন্যায় বিচার করবেন পরের দিন দেখা যায় তার চাকরি নাই। ইতিমধ্যে 18 জন সিনিয়র বিচারককে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের প্রায় 20 জন বিচারপতিকে বাধ্যতামূলক অবসরে, কাউকে রিজাইন করা, কাউকে অপসারণ করা, নানা প্রক্রিয়া সরিয়ে দেওয়া হচ্ছে। ফলে কোর্টে গেলেও যে আমরা এখন বিচার পাবো এই পরিস্থিতি না। কিন্তু সব কোর্টের চেয়ে বড় কোর্ট হচ্ছে জনতার আদালত। সেই জন্য জনতার আদালতে আমরা এই বিষয়গুলো তুলে ধরতেছি। মানুষ সংক্ষুব্ধ হচ্ছে। সুপ্রিম কোর্টে যারা আওয়ামী লীগ করে না কিন্তু চাই নিরপেক্ষভাবে চলুক, সেই মানুষগুলো বলতেছে যে একজনের ভোট নেবা, তাকে প্রার্থী হতে দেবা না, এই ডাবল স্ট্যান্ডার্ড। তাছাড়া প্রার্থী হতে পারবে কি পারবে না এটা সুপ্রিম কোর্টের গঠনতন্ত্রে উল্লেখ করা থাকে। তো গঠনতন্ত্রের কোনো বরখেলাপ হয় নাই, তাহলে কেন তাকে তুমি প্রার্থী হতে দেবা না? এই লয়ারদের ভিতরেও ক্ষোভের সঞ্চার হচ্ছে। আপনার খেয়াল থাকবে, আপনি বাংলাদেশের ওয়ান অফ দি রিনাউন্ড জার্নালিস্ট। এক সময় কিন্তু স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক দল থিতিয়ে পড়লেও সুপ্রিম কোর্টে তৎকালীন আইনজীবীদের নেতা শামসুল হক চৌধুরীর নেতৃত্বে আইনজীবী সমন্বয় পরিষদের আন্দোলন থেকে বেগবান হয়ে ওঠে বাংলাদেশের রাজনীতি, এরশাদের পতন হয়। কাজী লয়ারদের প্রতিষ্ঠানকে যখন কোনোভাবে একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা, পলিটিসাইজ করার চেষ্টা, অথবা তাদের রাইটকে কার্টেল করে, তখন কিন্তু ক্ষোভ এখান থেকে সঞ্চার হয়। আপনি দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লয়াররা প্রচন্ড বিক্ষুব্ধ হয়ে উঠছে, সুপ্রিম কোর্ট অঙ্গনে মিছিলে মুখরিত হয়ে উঠছে। আমার মনে হয় যদি তারা তাদের সিদ্ধান্ত রিভিউ না করে, এমনও হতে পারে যে তাদের পতনের আন্দোলনের সূচনা সুপ্রিম কোর্টের এই ঘটনা থেকেও হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, কথা শুনছিলেন ব্যারিস্টার সমর রেজাউল করিম, যিনি সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বিজ্ঞ আইনজীবী। তিনি বলছিলেন যে বিগত সময়ে এই ঐতিহ্যবাহী সংগঠনটির ইতিহাস, এটি যে একটি নির্দলীয় অরাজনৈতিক একটি সংগঠন, সেটির ধারাবাহিকতা কিভাবে এখন পর্যন্ত এসে এইবার ইতিহাস ভঙ্গ করে একটি কালো অধ্যায় রচনা করলো, সেটির কিন্তু কিছুটা বিবরণও তিনি দিলেন। আশা করি আমরাও যে এই যারা এখন ক্ষমতাসীন আছেন, যেই রাজনৈতিক দলটি সুপ্রিম কোর্টের উপরে, আইনজীবীদের উপরে অনৈতিক প্রভাব বিস্তার করছেন, তাদের বোধোদয় হবে, এই প্রত্যাশা নিয়েই শেষ করছি।